রাত তখন 3:30। ব্ল্যাক ইগলের পাত্তানি সিটির আইজ্যাক জ্যাকব এবং ব্ল্যাক ইগলের থাই অপারেশন প্রধান সিমন আশের একটা ছোট্ট ঝাউগাছের আড়ালে দাঁড়িয়ে নাইট ভিশন দূরবীন চোখে লাগিয়ে পাত্তানি পুলিশ হেডকোয়ার্টার এবং তার আশপাশটা পর্যবেক্ষণ করছে। পাত্তানি পুলিশ হেডকোয়ার্টার একটা উচ্চভূমির উপর। উচ্চভূমি গোটাটাই ফলজ গাছের বাগান। উচ্চভূমির মাঝখানে গড়ে তোলা হয়েছে লাল ইটের তৈরি পুলিশ হেডকোয়ার্টারটি। হেডকোয়ার্টারের চারদিক ঘিরে বাগান। এই বাগানেরই এখানে সেখানে পুলিশদের রেসিডেন্সিয়াল ব্লক। পুলিশ হেডকোয়ার্টার 3 তলা, কিন্তু মাটির নিচে রয়েছে আরও 2টি আন্ডারগ্রাউন্ড ফ্লোর। এই ফ্লোরগুলোতে রাখা হয় ভয়ঙ্কর সব ক্রিমিনালদের। বাগানের ভেতর ছোট্ট একটা ঝাউয়ের আড়াল থেকে আইজ্যাক জ্যাকব ও সিমন অ্যাশেরের নাইট ভিশন দূরবীন এবং পুলিশ হেডকোয়ার্টারকে খুঁটিয়ে খুঁটিয়ে তারা দেখছিল। তাদের উদ্দেশ্য পাহারায় থাকা পুলিশদের দেখা। তাদের নাইট ভিশন দূরবীনের দৃষ্টিতে পুলিশ হেডকোয়ার্টারের ফ্রন্ট ভিউ নিখুঁতভাবে ফুটে উঠেছে, কিন্তু একজন পুলিশকেও কোথাও পাহারায় দেখছে না। স্বস্তির হাসি ফুটে উঠল আইজ্যাক জ্যাকব এবং সিমনের মুখে। আইজ্যাক জ্যাকব বলল, মিস্টার অ্যাশের স্যার, মনে হচ্ছে আমাদের ডিএসপি মহিদল পরিকল্পনা মাফিকই কাজ করতে পেরেছে। তাহলে তো কাজ শুরু করা দরকার। পুলিশ হেডকোয়ার্টারের ডিউটিরত ও পাহারায় থাকা পুলিশদের সংজ্ঞাহীন করার জন্য যে বিশেষ ক্লোরোফর্ম গ্যাস তাকে দেয়া হয়েছে তার মেয়াদ 2 ঘন্টা। 1 ঘন্টা পর সবাই জ্ঞান ফিরে পাবে। আমাদের কিন্তু 15 মিনিট সময়ের মধ্যে সব কাজ শেষ করে ফিরতে হবে, বলল সিমন আশের। ঠিক, তা না হলে বাধা পাওয়ার ঝুঁকির মধ্যে পড়তে হবে। পুলিশ হেডকোয়ার্টারে কেউ এলে কিংবা টেলিফোন করে অব্যাহতভাবে নো রিপ্লাই পেলে বিষয়টা ধরা পড়ে যেতে পারে, বলে জ্যাকব হাতঘড়ির রেডিয়াম ডায়ালের দিকে তাকালো। সময় 3:32। ঠিক 3:30 সে ক্লোরোফর্ম গ্যাস ছেড়েছে। সুতরাং 2 মিনিট চলে গেছে অপারেশন শুরু হবার। চলুন তাহলে অগ্রসর হওয়া যাক। আমি সংকেত দিচ্ছি, সবাই আমাদের ফলো করবে, বলল সিমন। না স্যার, সম্পূর্ণ নিশ্চিত না হয়ে এভাবে অগ্রসর হওয়া যাবে না। আমি দেখে আসি, বলে ছুটল আইজ্যাক পুলিশ হেডকোয়ার্টারের দিকে। গেটে পৌঁছে সে দেখল গেটের দুপাশের 2 গেট বক্সে 4 জন পুলিশের দেহ সংজ্ঞাহীনভাবে কোনোটা টেবিলে কোনোটা মেঝেতে পড়ে আছে। ভেতরে ঢুকে ডিউটি রুম পর্যন্ত একই দৃশ্য দেখল সে। বিভিন্ন স্থান মিলে প্রায় 30 জন পুলিশকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পেল। ডিউটি রুমে ডিএসপি মহিদলকেও সংজ্ঞাহীন অবস্থায় দেখে সে ভীষণ খুশি। এটাই পরিকল্পনা ছিল যে ডিএসপি মহিদল নিজেও সংজ্ঞাহীন হবে, যাতে সে সকল সন্দেহের ঊর্ধ্বে থাকে। ডিউটি রুম থেকে বেরোবার সময় আইজ্যাক জ্যাকব টেবিলের উপর ঢলে পড়ে থাকা পুলিশের দেহ তুলে একটা ঝাঁকুনি দিল ক্লোরোফর্মে অ্যাকশন দেখার জন্যে। ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিতে গড়িয়ে দেহটি মেঝেই পড়ে গেল। হাসি মুখে ছুটে পুলিশ হেডকোয়ার্টার থেকে বেরিয়ে এলো আইজ্যাক। পৌঁছে খবর দিল আশেরকে, স্যার, মাঠ একদম পরিষ্কার। 30 জন পুলিশকে সংজ্ঞাহীন পড়ে থাকতে দেখে এলাম, ডিএসপি মহিদলকেও। চলুন যাওয়া যাক। যাব। শোনো আইজ্যাক, তুমি তো জানো মহিদল যা বলেছে। 3 তলার রেড সিকিউরিটি রুমে লিফট আছে ভূগর্ভস্থ কক্ষে নামার। ভূগর্ভের গ্রাউন্ড ফ্লোরে আমাদের লোকদের রাখা। তুমি 10-12 জনকে নিয়ে যাবে তাদের উদ্ধারের জন্য। আমি অবশিষ্টদের নিয়ে নিচে পাহারায় থাকব। যাওয়া ও আসার মধ্যে 10 মিনিটের বেশি সময় তুমি কিন্তু পাবে না, মনে রেখো, বলল সিমন আশের। 10 মিনিট যথেষ্ট স্যার, চলুন, আইজ্যাক জ্যাকব বলল। সবাই পৌঁছল পুলিশ হেডকোয়ার্টারে। পরিকল্পনা মোতাবেক আইজ্যাক জ্যাকব 12 জনকে নিয়ে 3 তলার রেড সিকিউরিটি রুমের দিকে ছুটল। 2 তলা শূন্য দেখল, 4 তলাও তাই। তবে রেড সিকিউরিটি রুমে ঢুকে দেখল 4 জন পুলিশ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। খুশি হল সে। একজনের পাঁজরে লাথি মেরে বলল, হারামজাদা, আমাদের লোকদের আটকে রেখেছিলি। লিফটের সুইচ অন করল জ্যাকব। লিফটের দরজা খুলে গেল। লিফটে উঠল ওরা 12 জন। লিফট গিয়ে পৌঁছল ভূগর্ভস্থ 2 ফ্লোরের গ্রাউন্ড ফ্লোরে। লিফটের দরজা খুলে গেল। সামনে বিরাট হল। হলঘরে বাঁধা অবস্থায় পড়ে আছে তাদের 12 জন লোক। আইজ্যাক জ্যাকবদের দেখে ওরা আনন্দে চিৎকার করে উঠল। দ্রুত ওদের বাঁধন খুলে দেওয়া হলো।
আনন্দে একে অপরকে ওরা জড়িয়ে ধরল। কুশল বিনিময় শুরু হয়ে গেল। আইজ্যাক জ্যাকব চিৎকার করে বলল, এখন এসব রাখো, আগে বের হও পুলিশ হেডকোয়ার্টার থেকে। বলে আইজ্যাক লিফটের বন্ধ দরজার দিকে চলল, চাপল লিফটের ওঠার সুইচ। সবাই ছুটে আসতে লাগলো লিফটের দিকে, কিন্তু লিফটের দরজা খুলল না। সুইচের দিকে তাকালো আইজ্যাক জ্যাকব, দেখল সুইচে আলো জ্বলছে না। চমকে উঠল সে, আবার সুইচ টিপল, না, সুইচে আলো জ্বলছে না। আবারও চমকে উঠল জ্যাকব, আবার সুইচ টিপল, না, আলো জ্বলছে না। তাহলে কি বিদ্যুৎ চলে গেছে? স্বগত কণ্ঠেই যেন বলে উঠল আইজ্যাক। আইজ্যাক জ্যাকবের পাশে এসে দাঁড়িয়েছিল আগে বন্দী হয়ে আসা 12 জনের একজন অ্যারন আজিজ। অ্যারন আজিজ লেবানন বংশোদ্ভূত একজন ইহুদি, তার বর্তমান বসবাস থাইল্যান্ডে। সে বলল, স্যার, বিদ্যুৎ যায়নি। দেখুন, এই ঘরে তো বিদ্যুৎ আছে। ঠিক তো, বিদ্যুৎ তো যায়নি, তাহলে সুইচে বিদ্যুৎ নেই কেন? তার চোখে মুখে উদ্বেগ। কথা শেষ করে আবার বলে উঠল, শুধু লিফটের বিদ্যুৎ তো এভাবে যায় না। কেউ কি লিফটের বিদ্যুৎ লাইন কেটে দিল? আর্তনাদের মতো শোনার আইজ্যাক জ্যাকবের কথা। সে পাগলের মতো লিফটের সুইচ টিপতে লাগলো, লাথি লাগালো লিফটের দরজায়। আইজ্যাক জ্যাকবের লাথিতে লিফটের দরজা সামান্য শব্দ হলো। অ্যারন আজিজ বলল, স্যার, লিফট ও সিঁড়ির মুখে দরজা কয়েক ইঞ্চি পুরো স্টিল। আমরা অনেক লাথি টাথি মেরে দেখেছি, মনে হয় বোমাতেও দরজার কিছু হবে না। আইজ্যাক জ্যাকব মোবাইল বের করল সিমন আশারকে টেলিফোন করার জন্য, কিন্তু দেখল নেটওয়ার্ক নেই। আমাদেরকে ওরা ট্র্যাপে ফেলেছে বলে চিৎকার করে উঠে আইজ্যাক জ্যাকব তার মেশিন গানের সবগুলি উজাড় করল লিফটের দরজার উপর। লিফটের দরজায় লাগা সবগুলো গুলি ঝরে পড়ল মেঝেতে। দরজায় সামান্য দাগটুকুও পড়ল না। তার মানে দরজাগুলো বুলেট প্রুফ। ক্রোধে, ক্ষোভে, উদ্বেগ, উত্তেজনায় পাগলের মতো হয়ে ওঠে আইজ্যাক জ্যাকব। উন্মত্তের মতো লাথি দিতে লাগলো লিফটের দরজার উপর। ওদিকে সিমন আশের আইজ্যাক জ্যাকবকে তাদের লোকদের উদ্ধারের জন্য পাঠিয়ে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে বিভিন্ন স্থানে পজিশন নেয়। পজিশন নিয়েই নির্দেশ দেয় সংজ্ঞাহীনদের পাশে পড়ে থাকা স্টেনগান বা রিভলভার নিয়ে তার সামনে জমা করতে। সে নিজে পজিশন নিয়েছিল 2 গেট বক্সের মাঝখানে। অস্ত্রগুলো এক জায়গায় স্তূপ করার পর সবাই রিল্যাক্সড মুডে গল্প গুজব করল। কিন্তু এই সময় 3 তলায় গুলির একটি শব্দ হলো। সিমন চমকে উঠল। সাথে সাথে ব্ল্যাক ইগলের যে যেখানে ছিল অস্ত্র নিয়ে উঠে দাঁড়ালো। তাদের সবার দৃষ্টি 3 তলার দিকে। অন্যদিকে গুলির শব্দের সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন পুলিশের সবাই গড়িয়ে গড়িয়ে ভিন্ন দিকে সরে গেল এবং লুকানো অস্ত্র নিয়ে উঠে দাঁড়ালো। তারা প্রত্যেকেই যার যার নিকটবর্তী ব্ল্যাক ইগলের লোককে টার্গেট করল। 2 গেট বক্সে 4 সংজ্ঞাহীন পুলিশ বেরিয়ে এসেছে নিঃশব্দে। তাদের হাতেও গোপন স্থান থেকে বের করে নিয়ে আসা 4 স্টেন গান। গুলির শব্দের পর থেকে তাদের বেরিয়ে আসার মধ্যে 15 সেকেন্ডও সময় লাগেনি। তারা দুদিক থেকে যখন সিমন অ্যাশারের পেছনে এসে দাঁড়ালো, তখনও তারা উদ্গ্রীব দৃষ্টি 3 তলার দিকে। তার হ্যান্ড মেশিন গান বেল্টে ঝুলছে এবং রিভলভার ঝুলছে হাতে। 4 জনের একজন গিয়ে তার স্টেন গানের বাঁট দিয়ে সিমন অ্যাশারের রিভলভার ধরা হাতে আঘাত করল। রিভলভার পড়ে গেল তার হাত থেকে। চমকে উঠে চৌকির মতো ঘুরে দাঁড়ালো সে। তার একটা হাত চলে যায় হ্যান্ড মেশিন গানের বাটে। স্টেন গান দিয়ে যে পুলিশ সিমন অ্যাশারের হাতে আঘাত করেছিল তার স্টেন গান উঠে যায় সিমন অ্যাশারের বুক বরাবর। সে উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে বলল, লাভ হবে না, অস্ত্রে হাত দিয়ে তোমার সামনে 4টা স্টেন গান, একেবারে ঝাঁঝরা হয়ে যাবে। সিমনের হাত সরে এলো হ্যান্ড মেশিন গানের বাট থেকে। 4 পুলিশের একজন দ্রুত গিয়ে সিমন অ্যাশারের 2 হাত পেছনে টেনে নিয়ে পা হাত কড়া পরিয়ে দিল। সিমন অ্যাশার ক্ষুব্ধ কণ্ঠে বলল, তোমরা 4 জন, কিন্তু আমার 3 ডজন লোক তোমাদের হেডকোয়ার্টার দখল করে আছে। এক্ষুনি এসে পড়বে তারা। একজন পুলিশ সিমন অ্যাশারকে ঘুরিয়ে দিল যাতে পুলিশ হেডকোয়ার্টারের ভেতরটা দেখতে পায়। ভেতরে চোখ পড়তে আঁতকে উঠল সে। দেখল ব্ল্যাক ইগলের প্রত্যেকের পেছনে একজন করে পুলিশ, সবারই হাত হ্যান্ডকাফে বাঁধা। বিস্ময়ে বাকরুদ্ধ অবস্থায় সিমন অ্যাশার। তাহলে পুলিশের সংজ্ঞাহীন হওয়ার ব্যাপারটা কি ভুয়া? এক পুলিশ বলল, আশা করবেন না যে আপনাদের যারা বন্দী ব্ল্যাক ইগলের উদ্ধার করতে গেছে তারা আপনাদের উদ্ধার করতে আসছে। উদ্ধার করতে গিয়ে ওরা নিজেরা এখন সাথীদের সাথে খাঁচায় বন্দী। বিস্ময়ে উদ্বেগে মুখ চুপসে গেল সিমনের। বলল,
ডিএসপি মহিদলের সংজ্ঞা হারানো কি নাটক? না, তারটাই আসল ছিল। তার সাথে আপনাদের যোগসাজশে শুধু ওটুকুই বাস্তবায়িত হয়েছে, তাকে সংজ্ঞা আলোপ করে ফেলা হয়েছিল যাতে আপনাদের বিশ্বাস অর্জন করা যায়, বলল একজন পুলিশ। এ সময় দোতলা থেকে এসপি উদয় থানের কণ্ঠ শোনা গেল। নির্দেশ দিল সে, বন্দি সবাইকে ব্ল্যাক চেম্বারে নিয়ে এসো। পুলিশ হেডকোয়ার্টারের ব্ল্যাক চেম্বার হলো একটা ট্রানজিট কক্ষ, মাত্র এক দরজার জানালাহীন এক বিশাল ঘর। বাতাস যাতায়াতের জন্য প্রয়োজনীয় কিছু ক্ষুদ্রাকারের ভেন্টিলেশন রয়েছে ঘরটিতে। গ্রেফতারের পর ক্রিমিনালদের জেলে বা পুলিশ হাজতে কিংবা স্থানান্তরে পাঠানোর আগে এই ঘরে রাখা হয়। হ্যান্ডকাপ পরা অবস্থায় প্রত্যেককেই সেই ঘরে নিয়ে তোলা হলো। ভূগর্ভস্থ কক্ষ থেকে আরও 24 জনকে হ্যান্ডকাপ পরা এবং সংজ্ঞাহীন অবস্থায় এনে ব্ল্যাক চেম্বারে তোলা হলো। এদের মধ্যে আইজ্যাক, জ্যাকবও সংজ্ঞাহীন। ব্ল্যাক চেম্বারে ব্ল্যাক ইগলের বন্দির সংখ্যা মোট 48 জন। বাম হাতে ব্যান্ডেজ বাঁধা এসপি উদয় থানি সিমন আশেরের সামনে দাঁড়িয়ে বলল, তুমি সম্ভবত পালের গোদা। তোমরা ডিএসপি মহিদলকে বশ করে মনে করেছিলে বন্দীদের উদ্ধার করা সহ যা ইচ্ছা তাই করা যাবে, কিন্তু পারোনি। সত্যি বলতে কি তোমাদের এত বড় বিপর্যয় এত সহজে হবে আমরাও কল্পনা করতে পারিনি। এর অর্থ তোমাদের খেলা খতম হওয়ার পথে। সিমনের বিধ্বস্ত চেহারায় যেন আগুন জ্বলে উঠল। বলল, ব্ল্যাক ইগলকে এত ছোট করে দেখো না, পস্তাতে হবে। মনে রেখো, ব্ল্যাক ইগলের ডানার নিচে গোটা দুনিয়া, আর থাইল্যান্ডেও ব্ল্যাক ইগল দুর্বল নয়। শাহবাড়ি, জয়নব জোবাইদার বাসা এবং আজকের বিপর্যয় আমাদের কাছে দুর্বোধ্য, কিন্তু এর মূল্য তোমাদেরকে দিতে হবে। মূল্য আমরা অনেক দিয়েছি, বহু থাই মানুষকে মেরেছ তোমরা। এবার আমাদের মূল্য আদায় করার পালা। কিন্তু বলো তো, তোমরা এখানে মুসলমানদের ঘাড়ে চড়েছ কেন? তাদের ঘাড়ে সন্ত্রাসের বদনাম চাপিয়ে তোমাদের লাভ কি? বলল উদয় থানি। ব্ল্যাক ইগল কাউকে কৈফিয়ত দেয় না, বলল সিমন আশের। দেয় না, কিন্তু এবার দেবে, বলল উদয় থানি। তার কণ্ঠস্বর কঠোর। উদয় থানি থামতেই সিমন আশের বলে উঠল, আমাদের এই 24 জন সংজ্ঞাহীন হলো কি করে? পুলিশদের সংজ্ঞাহীন করার জন্য তোমরা যে ক্লোরোফর্ম গ্যাস মহিদলকে দিয়েছিলে, সেই গ্যাস দিয়ে বন্দিখানায় এদের আমরা সংজ্ঞাহীন করেছি, যাতে নিরুপদ্রবে সবাইকে হ্যান্ডকাপ পরিয়ে এ ব্ল্যাক চেম্বারে আনতে পারি। বলেই এসপি উদয় থানি ঘর থেকে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে স্টিলের দরজা বন্ধ হয়ে গেল। কপালের ঘাম মুছে এসপি উদয় থানি কমিউনিকেশন রুমে ঢুকল ব্যাংককের সাথে কথা বলার জন্য। ডিএসপি মহিদলের ঘটনার ব্যাপারে পূর্বেও একবার সে কথা বলেছে ব্যাংককের সাথে। ভোর 5টা, সূর্য ওঠার অনেক বাকি। কয়েক কপি ব্যাংকক টাইমস হাতে নিয়ে ঘরে ফিরল ফরহাদ ফরিদুদ্দিন। ফজরে নামাজ পড়ার পর পত্রিকার জন্য বাইরে গিয়েছিল। 2 কপি নিজেদের রেখে অবশিষ্ট 2 কপি কাগজ পরিচারিকার হাতে দোতলায় পাঠিয়ে দিল ফরহাদ ফরিদুদ্দিন। নামাজ পড়ে এদিকে শুয়েছিল আহমাদ মুসা। ফরহাদ 1 কপি কাগজ তার দিকে এগিয়ে দিল। আহমাদ মুসা হাতে নিয়ে বলল, তুমি পড়ো, আমি শুনি। বেডের পাশে সোফায় বসল ফরহাদ। বলল, পুলিশ হেডকোয়ার্টারের ঘটনাকে পত্রিকা লিড আইটেম করেছে স্যার, একদম 8 কলাম ব্যানারে। স্যার, হেডিংটা হলো, অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত একটি সন্ত্রাসী গ্রুপের 36 জনকে পুলিশ হেডকোয়ার্টারে হামলার প্রাক্কালে পাকড়াও করা হয়েছে। হেডিংয়ের নিচে একটা শোল্ডার, তা হলো সন্ত্রাসীদের সাথে যোগসাজশকারী ডিএসপি মহিদলকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। আমার অনুমান ঠিক হয়েছে, পড়ো এখন নিউজটা। পড়তে শুরু করল ফরহাদ উদ্দিন। গতরাতে পাত্তানি পুলিশ হেডকোয়ার্টারে হামলার চেষ্টাকালে ব্ল্যাক ইগল নামের এক সন্ত্রাসী গ্রুপের 36 জন সন্ত্রাসী আটক হয়েছে। এর আগে ওই রাতে সন্ত্রাসীদের সাথে যোগসাজশকারী ডিএসপি মহিদল পুলিশ হেডকোয়ার্টারে এক সন্ত্রাসী অপতৎপরতা চালানোর সময় আহত হয়ে গ্রেফতার হয়। ঘটনার বিবরণে প্রকাশ, গতরাতে একজন শুভাকাঙ্ক্ষী টেলিফোনে পাত্তানি এসপি উদয় থানিকে জানান যে তার আশঙ্কা আজ রাতে পাত্তানি পুলিশ হেডকোয়ার্টার সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হতে পারে। তিনি আরও জানান, পাত্তানি ডিএসপি মহিদলের সাথে সন্ত্রাসীদের যোগসাজশ রয়েছে। শুভাকাঙ্ক্ষী ব্যক্তিটি তার সন্দেহের সমর্থনে বিভিন্ন তথ্য দেন। ডিএসপি আড়ি পেতে এই টেলিফোন শুনছিলেন অথবা চলার সময় তার কানে কথা আসে। ডিএসপি যখন বুঝতে পারে
সন্ত্রাসীদের সাথে তার যোগসাজশের কথা এসপি উদয় থানি জেনে ফেলেছে, তখন সে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে হত্যার জন্য গুলি করে এসপি উদয় থানিকে। শেষ মুহূর্তে টের পাওয়ায় উদয় থানি নিজেকে রক্ষা করতে সমর্থ হয়, তবে তার হাতে গুলি লাগে। এসপিকে ডিএসপির গুলি করাটা একজন পুলিশ অফিসারের কাছে ধরা পড়ে যায়। ডিএসপি দ্বিতীয় গুলি করার আগে তিনি ডিএসপির হাতে গুলি করেন। মরিয়া ডিএসপি বাম হাতে রিভলভার তুলে নিয়ে পুলিশ অফিসারকেও গুলি করতে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে ছুটে আসা দুজন পুলিশ ডিএসপির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার হাত থেকে রিভলভার কেড়ে নেয়। এভাবে ধরা পড়ে যায় ডিএসপি মহিদল। ডিএসপি মহিদল গ্রেফতার হয়। পুলিশ হেডকোয়ার্টারে আক্রমণের গোটা প্ল্যানটাই ধরা পড়ে যায়। জিজ্ঞাসাবাদে তিনি সবকিছু স্বীকার করেন। সন্ত্রাসীদের পরিকল্পনা ছিল ডিএসপি মহিদল বিশেষ ক্লোরোফর্ম গ্যাস দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের সবাইকে নির্দিষ্ট সময়ে আধা ঘন্টার জন্য সংজ্ঞাহীন করে ফেলবে। ডিএসপি মহিদল নিজেও সংজ্ঞাহীন হবে সন্দেহের বাইরে থাকার জন্যে। এই আধা ঘন্টা সময়ে সন্ত্রাসীরা পুলিশ হেডকোয়ার্টারে প্রবেশ করে তাদের 12 জন বন্দী সহযোগীকে মুক্ত করে নিয়ে যাবে। এসপি উদয় থানির কঠোর নির্দেশে পুলিশ হেডকোয়ার্টারের ঘটনা এবং ডিএসপি মহিদল ধরা পড়ার ঘটনা গোপন রাখা হয় এবং নাটকের দৃশ্য এমনভাবে সাজানো হয় যাতে সন্ত্রাসীরা মনে করে তাদের পরিকল্পনা মোতাবেক কাজ হয়েছে। এ বিশ্বাস নিয়ে সন্ত্রাসীরা যখন হেডকোয়ার্টারে প্রবেশ করবে এবং আটক সাথীদের উদ্ধার করতে যাবে, তখন তাদের জালে আটকানো হবে। এসপি উদয় থানির পরিকল্পনা শতভাগ কার্যকরী হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারে প্রবেশকারী 36 জন সন্ত্রাসীর সকলকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ব্ল্যাক ইগল এবং এর 2 জন বিদেশি বড় নেতাসহ কয়েকজন বিদেশি রয়েছেন। সন্ত্রাসীদের উদ্দেশ্য সম্পর্কিত একটা প্রশ্নের জবাবে পুলিশের একটি সূত্র বলে, পাত্তানি অঞ্চলে সাম্প্রতিক সবগুলো ঘটনায় ব্ল্যাক ইগল জড়িত। তারা সুপরিকল্পিতভাবে তাদের সন্ত্রাসের দায় চাপাত পাত্তানি মুসলমানদের ঘাড়ে। তাদের এই ষড়যন্ত্রের শিকার হয়ে জাবের জহিরুদ্দিন সহ বেশ কিছু পাত্তানি মুসলিম গ্রেফতার হয় বলে মনে করা হচ্ছে। অন্য একটি প্রশ্নের জবাবে এসপি উদয় থানি পুলিশকে তথ্য প্রদানকারী শুভাকাঙ্ক্ষী ব্যক্তির পরিচয় প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করে বলেন, তিনি থাই জনগণের বন্ধু। তার একক সাহায্যেই সন্ত্রাসীদের ষড়যন্ত্রকে দিনের আলোতে আনা সম্ভব হয়েছে। বিনা রক্তপাতে বিপুল সংখ্যক ভয়ঙ্কর সন্ত্রাসীদের ধরার পরিকল্পনা এবং তার সফল বাস্তবায়নে এসপি উদয় থানি সরকারসহ সর্বমহলে প্রশংসিত হচ্ছেন। জানা গেছে, গতরাতে 48 জন সন্ত্রাসীকে একটা বিশেষ বিমানে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। এত বিপুল সন্ত্রাসী এভাবে হাতে নাতে ধরা পড়ার ঘটনা থাইল্যান্ডের ইতিহাসে অনন্য। আজ থেকে সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ শুরু হবার কথা। আহমদ মুসা শুয়ে থেকে পড়া শুনছিল। ফরহাদ ফরিদুদ্দিন খবর পড়া শেষ করে আহমদ মুসাকে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আশার চেয়ে ফল আল্লাহ বেশি দিয়েছেন। হ্যাঁ ভাই, আহমদ মুসাকে আল্লাহ অসীম ভালোবাসেন। আহমদ মুসা নিকোষ অন্ধকারে রাখলেও তার সোনালি শোভে সাদিকে রূপ নেয়। তোমাকে ধন্যবাদ ভাই। আহমদ মুসার মোবাইল বেজে উঠল। মোবাইল স্ক্রিন অন করে দেখল পুরসদ প্রজাদীপকের মোবাইল। আহমদ মুসা বলল, গুড মর্নিং। গুড মর্নিং বিভেন। প্রধানমন্ত্রীর নির্দেশ তোমাকে এই টেলিফোন করছি। তিনি তোমাকে অভিনন্দন জানিয়েছেন। তুমি শুধু পাত্তানির মুসলমানদেরই বাঁচাওনি, তুমি বাঁচিয়েছ থাই জনগণকে বিভেদের হাত থেকে, বলল থাই সরকারি গোয়েন্দা প্রধান পুরসদ প্রজাদীপক। তাকে আমার কৃতজ্ঞতা জানাবেন স্যার। সরকারের পরোক্ষ সহযোগিতা না পেলে আমরা স্বাধীনভাবে এগোতে পারতাম না, আহমদ মুসা বলল। পুরসদ বলল, তুমি অসাধ্য সাধন করেছ বিবেন, আমরা ঋণী হয়ে পড়লাম। এসব থাক স্যার, আমরা এখনও লক্ষ্যে পৌঁছাইনি। আমার থাইল্যান্ড আসার প্রধান লক্ষ্যের অন্যতম হল জাবের জহিরুদ্দিনকে মুক্ত করা। সে লক্ষ্য এখনও অর্জিত হয়নি। আহমদ মুসার মোবাইলের রিলে স্পিকার অন ছিল। মোবাইলের এই কথোপকথন দাদি, জনাব জোবাইদা, ফরহাদ সহ সবাই শুনছিল। আহমদ মুসা এটা তাদের শোনায় এই কারণে যে এ বিষয়ের সাথে তারা জড়িত, সব কথা তাদের জানা দরকার। আহমদ মুসা কথা শেষ করলেও সঙ্গে সঙ্গে উত্তর এল না পুরসদের নিকট থেকে। কয়েক মুহূর্ত পর ওপার থেকে শান্ত ভারী কণ্ঠ ভেসে এলো, বলল, বিভেন বার্গম্যান। কিন্তু এদিকে নতুন সমস্যার সৃষ্টি হলো। কি সমস্যা? এইমাত্র পাত্তানি ও ব্যাংকক পুলিশ হেডকোয়ার্টারকে একজন মোবাইল টেলিফোনে জানিয়েছে 24 ঘন্টার মধ্যে 48 জন সন্ত্রাসীকে ছেড়ে দেয়া না হলে তারা জাবের জহিরুদ্দিনকে হত্যা করবে।
এবং আরও কিছু করবে যা থাই সরকার কল্পনাও করতে পারে না। আহমদ মুসা টেলিফোন শুনতে শুনতে তাকালো দাদিদের দেখল তাদের চোখ মুখে নেমে এসেছে নতুন আতঙ্ক। সঙ্গে সঙ্গে উত্তর দিল আহমদ মুসা, বলল, হুমকিটা নিঃসন্দেহে বড় স্যার, কিন্তু এর দ্বারা তারা তাদের ব্যর্থতা ও দুর্বলতার প্রমাণ দিয়েছে। কেমন করে? ওরা জাবের জহিরুদ্দিনকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল তাকে তাদের পক্ষের প্রমাণ করে মুসলমানদের সন্ত্রাসী বানানোর ষড়যন্ত্র সফল করার জন্যে, কিন্তু সেই জাবের জহিরুদ্দিনকেই তারা প্রধান বিপক্ষে দাঁড় করাচ্ছে। এর অর্থ থাইল্যান্ডে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ঠিক বলেছ বিভেন, কিন্তু ওরা মরিয়া হয়ে উঠেছে, কিছু একটা করে ফেলতে পারে এ আশঙ্কা আছে। এখন তোমার চিন্তা কি? এখানে এটা সবাই জানতে চায়। প্রতিশোধমূলক সন্ত্রাসী কিছু ঘটাতে তারা চায়, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে মনে করি জাবের জহিরুদ্দিন ওদের দর কষাকষির শেষ অস্ত্র। এই অস্ত্রকে তারা শুরুতেই ব্যবহার করবে বলে মনে হয় না। আমাদেরও চিন্তাই এরকম, কিন্তু নিশ্চিত করে তো কিছু বলা যায় না। সরকার খুবই উদ্বিগ্ন। পত্রপত্রিকা সব সমালোচনা সরকারকেই বিদ্ধ করবে। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। স্যার, পাত্তানির কাতান টেপাঙ্গ স্থানটা কোথায়? ওরা পাত্তানি ও মালয়েশিয়ার সীমান্ত এলাকার একটা পাহাড়। ও জায়গার কথা বলছো কেন? জাবের জহিরুদ্দিনকে তারা ওদিকে নিয়ে যেতে পারে। আমার সন্দেহের একটা স্থান অবশ্য ওটা। হ্যাঁ বিভেন বার্গম্যান, তোমার সন্দেহের পেছনে যুক্তি আছে। কাতান টেম্বাঙ্গর একটা ইতিহাস আছে। একসময় পাত্তানিদের ওটা এক আশ্রয় কেন্দ্র ছিল। ওখানে কিছু অবকাঠামোও ছিল, কিন্তু ভূমিকম্পে তা নষ্ট হয়ে গেছে বলে শুনেছি। ওই এলাকায় আমি কখনো যাইনি। স্যার, পাহাড়ের একটা ম্যাপ এবং ওখানে যাবার পথের বিবরণ দিয়ে আপনি সাহায্য করতে পারেন? অবশ্যই পারব। আজই তা পেয়ে যাবে। কিন্তু তুমি যেতে চাচ্ছ নাকি? শুনলাম তুমি আহত। তুমি এক কাজ করো, পরামর্শ দাও। আমরা সেখানে বাহিনী পাঠাবো, দরকার হলে তুমি তাদের সাথে যাও। না স্যার, আপনাদের বাহিনী যাক, কিন্তু আমার পথ হবে ভিন্ন। কাতান টেপাঙ্গোর ম্যাপ ও বিকল্প সব রাস্তার বিবরণ পর আমি এ নিয়ে আলোচনা করব। বুঝেছি, ঠিক আছে, আলোচনা হবে। বিভেন বার্গম্যান। ডাক্তার খালামার বাসাটা কোথায়? আহমদ মুসা জিজ্ঞেস করল দাদিকে। বাসাটা পাশেই, কিন্তু সোজা যাবার পথ নেই, উল্টো দিক থেকে পথ ঘুরে যেতে হয়। কেন জিজ্ঞেস করছো এ কথা? দাদি বলল, আপনি জয়নব জুবাইদা এবং ফরহাদ এক্ষুনি চলে যান ওখানে, বলল আহমদ মুসা। জয়নব জুবাইদা, দাদি, ফরহাদ সকলের চোখে মুখে আবার উদ্বেগ। জয়নব জুবাইদা বলল, আপনি কি নতুন কিছু আশঙ্কা করছেন? আহমদ মুসা উত্তর দেবার আগেই তার মোবাইল টেলিফোন বেজে উঠল। জয়নব জুবাইদার উদ্দেশ্যে সরি বলে টেলিফোন ধরল। মোবাইল কানে তুলে গলা পেল পাত্তানি সিটি এসপি উদয় থানির। আহমদ মুসা গুড মর্নিং বলতেই উদয় থানি বলল, গুড মর্নিং বলবেন না স্যার, ব্যাড মর্নিং বলুন। গতরাতে আপনার কথায় যেই ছেদ পড়ল, আপনার গোটা রাতি বলা যায় দারুণ ব্যস্ততার মধ্যে কেটেছে। আপনার সাথে যোগাযোগই করা হয়নি। বিশেষ করে মোবাইল সেটটা হারিয়ে যাওয়ায় আপনার নম্বরটাও হারিয়ে ফেলি। এখন ব্যাংকক থেকে আপনার নম্বর নিয়ে টেলিফোন করছি। আমাকে মাফ করবেন, আমরা আজ যে বিশাল বিজয় লাভ করেছি, একজন বিশ্বাসঘাতক ধরা পড়েছে, সেটা এককভাবে আপনারই সাহায্য। আপনাকে হাজারো অভিনন্দন। প্রায় এক নিঃশ্বাসে গড়গড় করে কথাগুলো বলে গেল উদয় থানি। অতীত এখন অতীত, আসুন বর্তমানের কথা বলি। এখন কি ভাবছেন আপনি? ওরা বিরাট হুমকি দিয়েছে, বলল আহমদ মুসা। স্যার, এর জন্যই তো আমি আপনার কাছে টেলিফোন করেছি। তারা দুটো হুমকি দিয়েছে। একটা স্পষ্ট, যে তাদের লোকদের ছেড়ে না দিলে 24 ঘন্টা পর তারা জাবের জহিরুদ্দিনকে হত্যা করবে। আর দ্বিতীয় হুমকি হলো, যা আমরা কল্পনা করতে পারি না, এমন ধ্বংসাত্মক কাজ করবে। আমার কাছে তাদের দ্বিতীয় হুমকিটা উদ্বেগজনক মনে হচ্ছে, উদয় থানি বলল। ঠিক বলেছেন অফিসার। চাপ সৃষ্টির জন্য কিছু ধ্বংসাত্মক বা ক্ষতিকারক কাজ আগে করবে এবং সবশেষে করবে আলটিমেটাম দেয়া হত্যার কাজ, বলল আহমদ মুসা। তাদের মোটিভ সম্পর্কে আপনি কিছু ভাবছেন স্যার? উদয় থানি বলল। অপরাধী সন্ত্রাসীদের গতিমতি সম্পর্কে আপনারাই ভালো জানবেন। তবে এটা স্বাভাবিক যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অগ্রাধিকারের স্থানগুলোই আপনাদের চোখে রাখতে হবে। ঠিক বলেছেন স্যার, এটাই প্রথম কাজ, বলল উদয় থানি। তবে এই প্রথম কাজের আগে আরেকটি কাজ আছে অফিসার, সেটা হলো পুলিশকে যাতে তারা পণবন্দি করতে না পারে সেটা নিশ্চিত করা, আহমদ মুসা বলল। সাংঘাতিক কথা বলেছেন স্যার, এদিকটা তো আমরা ভাবিনি। সরকার ও জাতির একটা দুর্বল স্থান হলো এটা।
এখানে ঘা পড়লে গোটা জাতি লাফিয়ে পড়বে। অসংখ্য ধন্যবাদ স্যার, এই বিষয়টা আমি ব্যাংকককে এখনই জানাচ্ছি। ধন্যবাদ অফিসার, বাই। আহমদ মুসা মোবাইল অফ করতেই জনাব জোবাইদা বলে উঠল, বুঝেছি ভাইয়া, ওরা এখানে হামলা ও আমাদের কাউকে পণবন্দি করার ভয় করছেন? হ্যাঁ বোন, ওরা কি করতে পারবে আমি জানি না, কিন্তু আহত বাঘের মতো ওদের দশা। ওদের সাধ্যে কুলোয় এমন সব কিছুই করবে। এর মধ্যে তোমরা তাদের বড় টার্গেট। এর আগেও তোমাদের কিডন্যাপ করার চেষ্টা করেছে। আমি মনে করি তোমরা গুছিয়ে নিয়ে এখনই বাড়ি ত্যাগ করো, বলল আহমদ মুসা। তুমিও কি ওখানে যাবে? তুমি না থাকলে আমরা নিরাপদ বোধ করবো কিভাবে? চিন্তা করবেন না, আমি আপনাদের সাথে আছি, বলল আহমদ মুসা। জয়নব জোবাইদা সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে গেল প্রস্তুত হবার জন্য। আহমদ মুসা আবার বাইরে এলো। একজন পুলিশকে বলল 3টা অটোরিকশা ডাকার জন্যে। বলল, বাড়ির মেম সাহেবেরা একটু মার্কেটে যাবেন। বাইরে 6 জন পুলিশের 2 জন বসে আলাপ করছে। অবশিষ্ট 4 জন পুলিশ যেখানে ছিল সেখানেই বসে আছে। আহমদ মুসা পুলিশদের কাছে চা পাঠাতে বলে এবং নিজের জন্য 1 কাপ চায়ের অর্ডার দিয়ে একটা বেঞ্চিতে বসল, জয়নব জোবাইদাদের বাড়িকে সামনে রেখে। এখানে বসে 6 জন আগন্তুক সহ পুলিশ বক্স, 2টো অটোরিকশা সবই চোখের সামনে সে দেখতে পাচ্ছে। দৃষ্টি সামনে রেখে চায়ে চমক দিচ্ছে সে। ফরহাদরা বাড়ি থেকে বেরিয়ে এলো। বারান্দা থেকে লনে নেমেই দ্রুত গাড়িতে উঠল। তাদের বাড়ি থেকে বেরোতে দেখে 6 জনই উঠে দাঁড়িয়েছে। তাদের অবস্থা কিছুটা কিংকর্তব্যবিমূঢ়ের মতো, যেন শিকার এভাবে পালাবে তারা আশা করেনি। অটোরিকশা চলতে শুরু করে। পুলিশের কাছে যে 2 জন ছিল তাদের একজন হাত দিয়ে একটা সংকেত দিল। সঙ্গে সঙ্গে 6 জনের পোশাকের ভেতর থেকে 6টি হ্যান্ড মেশিন গান বেরিয়ে এলো। 2 জন গুলি করল অটোরিকশার চাকা লক্ষ্যে। পুলিশের কাছের 2 জন চোখের পলকে চা খাওয়ারত পুলিশের নিরস্ত্র করে পুলিশ বক্সের ভেতর ঠেলে দিল। অন্যজন ফাঁকা আওয়াজ করে ত্রাসের সৃষ্টি করল। এরা 6 জনেই এই কাণ্ড করে বসবে, আহমদ মুসা এটা ভাবেনি। এই অবস্থায় এত বড় কিডন্যাপের ঘটনার জন্যে আরও লোক তাদের চাই এবং তাদেরই অপেক্ষা তারা করছে। খুব বেশি হলে তারা সাথীদের খবর দেয়া এবং জয়নব জোবাইদাদের ফলো করার কাজটা করতে পারে, এটাই ভেবেছিল সে। সেক্ষেত্রে আহমদ মুসা পুলিশ দিয়ে তাদের আটকাবে মনে করেছিল, কিন্তু তারা এলো একদম ডাইরেক্ট অ্যাকশনে। আহমদ মুসা চায়ের কাপ পিরিচে রেখে এক লাফে রাস্তায় নেমে এলো। পকেট থেকে রিভলভার বের করে বাঁ হাতে নিল এবং হ্যান্ড মেশিন গান রাখল ডান হাতে। আহমদ মুসা প্রথমে টার্গেট করল পুলিশের কাছের 2 জনকে, পরে যে 2 জন অটোরিকশার কাছে চলে গিয়েছিল সে 2 জনকে। 4টি গুলি করতেই বাকি 2 জন ফিরে তাকিয়েছে আহমদ মুসার দিকে, গুলি করতে শুরু করেছে। আহমদ মুসা শুয়ে পড়েছে একটা বিদ্যুতের পিলারকে আড়াল করে। ওরা গুলি করতে করতে আহমদ মুসার দিকে ছুটে আসছে। এই সুযোগই চাচ্ছিল আহমদ মুসা। সুযোগের সদ্ব্যবহার করল সে। বেরিয়ে এলো পিলারের আড়াল থেকে, লক্ষ্য স্থির করে এবার গুলি করল। গুলির বৃষ্টি গিয়ে ছেঁকে ধরল রাস্তা সরে যাও 2 জনকে। 2 জনে মুখ থুবড়ে পড়ে গেল। ওদের গুলি বন্ধ হয়ে গেল। উঠে দাঁড়িয়ে আহমদ মুসা ছুটল জয়নবদের দিকে। যাবার সাথে পুলিশ বক্সের ছিট কিনে খুলে বের করল পুলিশদের। পুলিশরা আহমদ মুসাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে, স্যার আমরা চা খাচ্ছিলাম, হঠাৎ করে ওরা আক্রমণ করে। উপযুক্ত ফল পেয়েছে সন্ত্রাসীরা। দেখছি সবাই মারা গেছে। ধন্যবাদ স্যার। ওদের অবস্থা কি? ওরা ভালো আছেন, ওদিকে যাচ্ছি, বলে আহমদ মুসা চলল অটোরিকশার দিকে। অটোরিকশার ড্রাইভার 2 জন গাড়ি থেকে নেমে আহমদ মুসাকে দেখে আতঙ্কে চুপসে গেছে। আহমদ মুসা ওদের লক্ষ্য করে বলল, দেখছি একটা করে টায়ার নষ্ট হয়েছে, বাড়তি চাকা নেই? আছে স্যার, বলল ড্রাইভারদের একজন। তাড়াতাড়ি চাকা লাগাও, নির্দেশ দিল আহমদ মুসা। আর ফরিদদের উদ্দেশ্য করে বলল, তোমরা ড্রয়িং রুমে গিয়ে একটু বসো, আমি এদিকে পুলিশদের দেখি ওরা হেডকোয়ার্টারকে জানালো কিনা। জয়নব জোবাইদা, দাদি ও 2 পরিচারিকা নামল। কিছুক্ষণ পর আহমদ মুসা পুলিশের সাথে কথা বলে ভেতরে আসলো এবং বলল, ওরা প্রস্তাব করেছে ব্যাংককে সরকারি নিরাপত্তায় থাকতে। আহমদ মুসার কথার মাঝখানে জয়নব জোবাইদা বলে উঠল, নিজ মানুষদের ফেলে আমরা অন্য কোথাও যেতে পারবো না। আমি সে কথাই বলতে যাচ্ছিলাম, এই যাওয়াকে মানুষ অন্য দৃষ্টিতে নিতে পারে। এজন্য আমার প্রস্তাব হলো তোমরা শাহবাড়িতেই থাকবে, এই বাড়িকে সরকার ফুল সিকিউরিটির মধ্যে নিয়ে আসবে। আহমদ মুসা বলল, হ্যাঁ ভাই, এটাই ভালো হবে। দাদি বলল, আমারও এটাই মত। তারপর আহমদ মুসা বলল, তোমাদেরকে শাহবাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হলে আজকেই আমরা পৌঁছে দেব। দাদি বলল, তুমি কি কোথাও যাবে? জহিরুদ্দিনের খোঁজে। পুলিশের সাথে? বলল ফরহাদ ফরিদুদ্দিন। না, পুলিশের পথ আমার পথ ভিন্ন হবে।
আপনি সুস্থ নন, ডাক্তার খালাম্মা কি আপনাকে অনুমতি দেবেন? হাসল আহমদ মুসা। বলল, এই না বলা ডাক্তারের দায়িত্ব, কিন্তু আমার কাজ আমার প্রয়োজনে। ডাক্তারের দায়িত্ব থেকে রোগীর প্রয়োজন সবসময় অগ্রাধিকার পায়। একজন পুলিশ ড্রয়িং রুমের দরজায় এসে দাঁড়ালো। বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, এসপি স্যার এক্ষুনি আসতে চান। হ্যাঁ, ওয়েলকাম, আসতে বলো তাকে, বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো। জয়নব জোবায়দা গায়ের চাদরটা আরও ঠিক করে নিল এবং কপালে নেমে আসা মাথার রুমালটাকে চোখের উপর পর্যন্ত নামিয়ে নিল।